বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দীর্ঘ 4.5 ঘন্টা ধরে ওয়াকফ সংশোধনী বিলের উপরে আলোচনা হলো। আমরা জানি দীর্ঘ 4.5 ঘন্টা ধরে ওয়াকফ সংশোধনী বিলের উপরে আলোচনা হলো সুপ্রিম কোর্টে, এবং আজকে যেভাবে ব্যাটিং করলেন কপিল সিব্বল, অর্থাৎ ওয়াকফ সংশোধনী আইন বাতিলের আবেদন যারা করেছেন সেই জমিয়তে উলামায়ে হিন্দের আইনজীবী কপিল সিব্বল যেভাবে ব্যাটিং করলেন তাতে সমস্ত সুপ্রিম কোর্ট নীরব হয়ে রইলেন। এবং শুধু তাই নয়, একের পর এক তিনি যেভাবে প্রশ্নবাণে জর্জরিত করলেন সরকার পক্ষের আইনজীবী, তিনি খানিকটা ম্রিয়মাণ হয়ে গেলেন। এবং প্রথমেই আজকে 11:30 যখন শুরু হয়েছে এই মামলার শুনানি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা জানি যে বি.আর. গাভাই এবং বিচারপতি অগস্টিন জর্জ মাসিয়ার বেঞ্চে যখন এই মামলার শুনানি শুরু হয়, ঠিক তখনই সরকার পক্ষের আইনজীবীর পক্ষ থেকে, অর্থাৎ সলিসিটর জেনারেলের পক্ষ থেকে আবেদন করা হয় যে আমাদের যে তিনটে বিষয়ের উপরে যে স্থগিতাদেশ আছে ওই 3টে বিষয়ের উপরই আলোচনা আজকে করা হোক এবং শুনানিটা খুব সংক্ষিপ্ত করা হোক, শুনানিটা বিস্তারিত শোনার জায়গা নেই। কিন্তু আমরা জানি যে গত বৃহস্পতিবার আমাদের 15ই মে যেদিন প্রধান বিচারপতি গাভাই প্রথম এই মামলাটা শুনছিলেন, সেদিনই তিনি জানিয়ে দিয়েছিলেন যে মঙ্গলবারের শুনানিতে এই সংশোধিত ওয়াকফ আইন কোথায় কোথায় ভারতের সংবিধানের ধারাকে অমান্য করছেন, সাংবিধানিক বৈধতা নিয়ে আলোচনা শুনব। সেই কথাটা যখন বললেন কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, তখন প্রধান বিচারপতিও সঙ্গে সঙ্গে মতামত জ্ঞাপন করে বললেন যে হ্যাঁ, আমরা পুরোটাই শুনব, আমরা সংক্ষিপ্ত শোনার কোনো দরকার নেই, বিস্তারিত শোনা হবে, বিস্তারিত শোনার পর সিদ্ধান্ত জানানো হবে। 4.5 ঘন্টা ধরে সুপ্রিম কোর্টের অভ্যন্তরে এবং সওয়াল জবাব চলল। আজকে সওয়াল জবাব যারা করলেন তারা সকলেই এই সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে যে সকল আইনজীবীরা দাঁড়িয়েছেন, যে সকল সংগঠন দাঁড়িয়েছেন তারা এটা শুরু করেন। প্রথমেই যদি খুব সংক্ষেপে বলি যে প্রথমেই যে কথাটা বলে উঠলেন কপিল সিব্বল প্রধান বিচারপতির দিকে তাকিয়ে যে স্যার, মাই লর্ড, আপনি শুনে রাখুন, এই সরকার বলছে ওয়াকফ সম্পত্তিকে বাঁচানোর জন্য নাকি এই আইন করা হচ্ছে। আমি বলছি এই ওয়াকফ সম্পত্তিকে দখল করার জন্য, লুটপাট করার জন্য এই আইন আনা হয়েছে। সবাই আচম্বিত, কপিল সিব্বলের অভিযোগের পরেই সবাই মোটামুটি একবারে অস্থির হয়ে পড়ে। প্রধান বিচারপতিও তখন তাকিয়ে থাকে কপিল সিব্বলের সওয়ালের দিকে। কপিল সিব্বল বলেন, আইনটি আসলে ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার জন্য, কিন্তু ওয়াকফ সম্পত্তিকে দখল করার জন্য আইনটি তৈরি হয়েছে। এই আইনটি তৈরি হয়েছে, বলা হচ্ছে ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করব, কিন্তু আইনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো প্রক্রিয়া ছাড়াই ওয়াকফ সম্পত্তি নিয়ে নেওয়া যায়। তার বক্তব্য, ওয়াকফ সম্পত্তি হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে দান করা সম্পত্তি, এটা অন্য কাউকে হস্তান্তর করা যায় না। একবার যেটি ওয়াকফ সম্পত্তি হয়ে যায় সেটি ওয়াকফই থাকে। তারপরে তিনি বললেন, দেশের সংবিধান অনুসারে কোনো সরকার ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য অর্থ দিতে পারে না, মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য অর্থ দিতে পারে না রাষ্ট্র। ব্যক্তিগত সম্পত্তি দিয়ে একটি কবরস্থান তৈরি করতে হয়, তাই অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ তাদের জীবনের শেষ অধ্যায়ে নিজেদের সম্পত্তিকে ওয়াকফ হিসাবে উৎসর্গ করেন। ধর্মীয় প্রতিষ্ঠান দান সম্পর্কে সিব্বলের বক্তব্য শুনেই প্রধান বিচারপতি বি.আর. গাভাই বলেন, এমনটা তো মন্দিরেও হয়, আমরা দরগায় যাই, সেখানেও এমন হয়। এরপরে যেটা বলল, এরপরে খুব সাংঘাতিক একটা প্রশ্ন তুলেছেন। সেই প্রশ্নটা হচ্ছে প্রাচীন সৌধ, অর্থাৎ যেটা আর্কিওলজিক্যাল যে সৌধ বলা হচ্ছে, সেটা আগের আইনের থেকে বর্তমান আইনের ফারাক বোঝাতে গিয়ে সিব্বল সুপ্রিম কোর্টে বলেন
কোনো প্রাচীন সৌধকে সংরক্ষিত করা হলেও সেটির পরিচয় বদল করা হয় না, করা হয়নি। আগে যেটি ওয়াকাফ সম্পত্তি হিসাবে ও সম্পত্তি চিহ্নিত ছিল সেটি তেমনই রাখা হয়েছিল, সেটিকে সরকারের কাছে হস্তান্তর করা হয়নি। সে কথা শুনে প্রধান বিচারপতি বলেন খাজুরাহ মন্দির একটি প্রাচীন সৌধ হিসাবে সংরক্ষিত রয়েছে, তবু লোকে সেখানে প্রার্থনা করতে যায়। প্রধান বিচারপতি গগৈয়ের প্রশ্ন, এটি কি আপনার প্রার্থনা অধিকার কেড়ে নিতে পারে? এই প্রশ্নের জবাবে সিব্বাল জানান 1958 সালের আইন অনুসারে যেগুলিকে প্রাচীন সৌধ বা সংরক্ষিত হিসাবে ঘোষণা করা হয়েছে সেগুলি আর নতুন আইন অনুসারে ওয়াকাফ সম্পত্তি বলে গণ্য হবে না। সেক্ষেত্রে ওয়াকাফ সম্পত্তি বলে গণ্য না হলে সেখানে প্রার্থনা করা যাবে কি যাবে না তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। গবাই বলেন যে খাজুরাহ মন্দিরে এখনো পুজো হয়, তাহলে কি আপনি কি মনে করছেন যে ওয়াকাফ সম্পত্তিগুলোকে সৌধর নাম করে, প্রাচীন সৌধর নাম করে, হেরিটেজের মর্যাদা দিয়ে যে কেড়ে নেওয়া হচ্ছে, তার ফলে কি সেটাকে নষ্ট করে দেওয়া হবে, সেখানে কি প্রার্থনা করার অধিকার থাকবে না? তখন কপিল সিব্বাল বলে প্রার্থনা করার অধিকার থাকবে কি থাকবে না সেটা এই আইনে কিছু বলা হয়নি। এবং 1958 সালের যে আইন, সেই আইনে হেরিটেজ সম্পত্তিগুলোকে এইভাবে দেখা হয়ে থাকে, কিন্তু সেখানে ওয়াকাফ সম্পত্তি হিসাবে চিহ্নিত করা হতো, কিন্তু এবারে ওয়াকাফ সম্পত্তি হিসাবে চিহ্নিত করা হয়নি এই নতুন আইনে। ওয়াকাফ সম্পত্তি দানের ক্ষেত্রে কেন শর্ত? ওয়াকাফ সম্পত্তি দান করার ক্ষেত্রে কেন শর্ত দেওয়া হয়েছে? কেউ যদি ওয়াকাফ সম্পত্তি দান করতে চায় তাকে কেন ইসলাম ধর্মাবলম্বী হিসাবে 5 বছরের, তারা যে ইসলাম ধর্ম পালন করতে 5 বছরের শর্ত তাকে দিতে হবে, 5 বছর ধরে ইসলাম ধর্ম পালন করতে হবে, এ বিষয়ে সিদ্ধান্ত কে নেবে? যদি কেউ মৃত্যুশয্যায় শায়িত থাকেন, ওয়াকাফকে সম্পত্তি দান করতে চান, তাকে প্রমাণ করতে হবে তিনি ইসলাম ধর্মাবলম্বী বা মুসলমান। এটা তো অসাংবিধানিক। এখানে প্রশ্ন তো অসাংবিধানিক কথাটা এসছে। সংশোধিত ওয়াকাফ আইনের উদ্দেশ্য নিয়ে সিব্বালের প্রশ্ন। শুনানির একটি পর্যায়ে সিব্বাল জানান ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের উপরে হস্তক্ষেপের উদ্দেশ্য কখনোই ছিল না ওয়াকাফ সংক্রান্ত আগের আইনগুলিতে। 1995 সালের আইনে দেখা যাবে যে সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারকে কোথাও ক্ষুণ্ণ করা হয়নি। 2025 সালের আইনে সেটি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, জানান সিব্বাল। আইনের 2টি ধারা মূল বিলে ছিল না। অভিযোগ, মারাত্মক অভিযোগ করেছেন কপিল সিব্বাল। কপিল সিব্বালের মারাত্মক অভিযোগে পুরো সুপ্রিম কোর্ট কেঁপে উঠেছে। সুপ্রিম কোর্টে ভূমিকম্প শুরু হয়ে গেছিল যা পরিস্থিতি। বিরতির পর প্রধান বিচারপতি এজলাসে বসলে আবার সওয়াল শুরু করেন সিব্বাল। আদালতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ ওয়েবসাইট থেকে পাওয়া একটি তালিকা দেখিয়ে তিনি বলেন, একবার সম্পত্তিগুলো সংরক্ষিত হয়ে গেলে সেগুলি আর ওয়াকাফ বলে বিবেচিত হবে না। এর মধ্যে সম্বলে জামা মসজিদ রয়েছে। কোথাও কোনো দ্বন্দ্ব তৈরি হলে সেটিকে আর ওয়াকাফ বলে বিবেচনা হবে না। যে তালিকাটা রয়েছে সেটাও সম্পূর্ণ নয়। পাশাপাশি নতুন আইনের 3D এবং 3E ধারায় যেগুলো উল্লেখ আছে প্রকৃত বিলে সেগুলি উল্লেখ ছিল না বলে দাবি সিব্বালের। তার বক্তব্য, যৌথ সংসদীয় কমিটিতেও এগুলো নিয়ে আলোচনা হয়নি। সংসদে আলোচনা হয়নি ওই 2 ধারায়। প্রশ্ন প্রধান বিচারপতির। আইনের 2টি ধারার প্রসঙ্গে সিব্বালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি গাভাই জানতে চান, সংসদে এ নিয়ে আলোচনা হয়নি? বিচারপতি মসিয়া বলেন, সংসদে তো ভোটাভুটি হয়েছিল। তখন সিব্বাল জানায়, নিশ্চয়ই ভোটাভুটির ঠিক আগে এটি যুক্ত করা হয়েছিল। উঠল বুদ্ধ গয়ার প্রসঙ্গ। ওয়াকাফ কাউন্সিলে অমুসলিম সদস্যদের কেন রাখা হচ্ছে তা নিয়ে আবারও আদালতে প্রশ্ন তুলেন সিব্বাল। তার বক্তব্য, আগেও এই কাউন্সিলে সকলেই মুসলিম ছিলেন, কিন্তু এখন সিংহভাগ সদস্যই অমুসলিম, অর্থাৎ অমুসলিম। এই অবস্থায় বুদ্ধগয়ার প্রসঙ্গ তুলেন প্রধান বিচারপতি। তার প্রশ্ন, বুদ্ধগয়াতে নিয়ে তিনি বলবেন, তার প্রশ্ন, সেখানে সকলেই হিন্দু। তখন সিব্বাল বলেন, কারণ সেটি হিন্দু ও বৌদ্ধ উভয়েরই উপাসনাস্থল। বুদ্ধগয়া আইনেও এ বিষয়ে উল্লেখ রয়েছে। আমি জানতাম আপনি এই প্রশ্ন করবেন। ব্রিটিশরাও সংজ্ঞা বদল করেননি। প্রথম কথা আপনাদের বলি, এতদূর পর্যন্ত কপিল সিব্বাল সওয়াল করলেন। এই বিশেষ প্রতিবেদনটা একটু বড় হবে, কারণ আজকের 4 ঘন্টার যে সওয়াল জবাব, 4 ঘন্টা ধরে যে আইনি লড়াই চালিয়েছে, সংশোধিত ওয়াকাফ আইন বাতিলের দাবিতে যে সকল আইনজীবীরা, তাদের প্রতি সম্মান জানিয়ে আপনারা এই বিশেষ প্রতিবেদনটা অবশ্যই শুনবেন। কারণ পুরোটা শুনবেন,
পুরোটা দেখবেন, তবে বুঝতে পারবেন যে ওয়াকাফ সংশোধিত আইনের পরিণতি কি হতে যাচ্ছে, নাহলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন না। আর মনে রাখবেন, এই বিশেষ প্রতিবেদন যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, মানুষের কাছে পৌঁছে দিবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব হয়ে আমাদের পাশে দাঁড়াবেন। একটু বড় হবে আপনারা শুনবেন কপিল সিব্বালের যে বক্তব্য এতক্ষণ ধরে শুনলেন। কপিল সিব্বাল যেভাবে সওয়াল করলেন, তার কপিল সিব্বাল 3টে প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ওয়াকাফ সম্পত্তি রক্ষার জন্য আইন করা হয়ে থাকে, এই আইন 2025-এর ওয়াকাফ আইন ওয়াকাফ সম্পত্তি দখল করার জন্য নীতি নৈতিকতা প্রক্রিয়া বাদ দিয়ে ওয়াকাফ সম্পত্তি দখল করাটাই মূল উদ্দেশ্য। 3 নম্বর যে প্রশ্নটা তিনি তুলেছেন সেটা হচ্ছে, এখানে মুসলিম ধর্মাবলম্বী হতে গেলে, ইসলাম ধর্মাবলম্বী হতে গেলে তাকে 5 বছরের প্র্যাকটিসের প্রমাণ দিতে হবে, অর্থাৎ ইসলাম ধর্ম 5 বছর ধরে পালন করে তার প্রমাণ দিতে হবে। সেই প্রমাণটা কোথা থেকে আসবে? এটা সম্পূর্ণ অসাংবিধানিক। তিনি আরেকটা প্রশ্ন বলেছেন যে সম্পত্তিগুলোকে হেরিটেজের মর্যাদা দেওয়া হবে, যে সম্পত্তিগুলো হেরিটেজের মর্যাদা দেওয়া হচ্ছে বা আর্কিওলজিক্যাল সার্ভের আন্ডারে নিয়ে আসা, আর্কিওলজিক্যাল দপ্তরের আন্ডারে নিয়ে আসা হচ্ছে, সেই সম্পত্তি ঐতিহ্যবাহী সম্পত্তিগুলোতে ওয়াকাফ চরিত্র নষ্ট করা হবে এবং তাকে দখল করার জন্য এই আইনের মধ্যে 3D এবং 3E নামে যে 2টি ধারা ঢুকানো হয়েছে। এই 2টি ধারা কিন্তু লোকসভা বা রাজ্যসভাতে পাশ করার আগে অন্তর্ভুক্ত করা হয়নি, এটা পরে অন্তর্ভুক্ত করা হয়েছে। মারাত্মক দাবি উঠেছে এই প্রসঙ্গে। প্রধান বিচারপতি পাল্টা দিয়েছেন যে এটা তো সংসদে আলোচনা হয়েছে, তাহলে আলোচনা হয়নি কেন? বলল এটা ঠিক ভোটাভুটির আগে সংযুক্ত করা হয়েছে। এরপরে সওয়াল করতে উঠেন আইনজীবী রাজীব ধাওয়ান। তিনি বলেন, ব্রিটিশরাও ধর্মীয় সম্পত্তির সংজ্ঞা পরিবর্তন করেনি। ওয়াকাফের ধারণার এই ব্যাপক পরিবর্তনের কারণ কি ছিল? ওয়াকাফের ধারণার এই ব্যাপক পরিবর্তন, ব্রিটিশরাও কারো ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত দেয়নি, কিন্তু এরা ওয়াকাফের পুরো পরিবর্তন করেছে। ধাওয়ান বলেন, আমরা এক ধর্মনিরপেক্ষ দেশে বাস করি। আমার এক মক্কেল আছেন, তিনি শিখ। তিনি বলেছেন ওয়াকাফে সম্পত্তি দিতে চান। আমি আশা করি ওই সম্পত্তি কেড়ে নেওয়া হবে না। অন্য সম্প্রদায়ের মানুষ যদি ওয়াকাফ করতে চায়, আল্লাহর উদ্দেশ্যে দান করতে চায়, মুসলিমের মসজিদ দরগাতে দান করতে চায়, ঈদগাতে দান করতে চায়, তাহলে কেন দান করতে পারবে না? ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কেন অন্য সম্প্রদায়ের মানুষ ওয়াকাফ করতে পারবে না? সেই প্রশ্ন তুলেছেন রাজীব ধাওয়ান। এরপরে এসছেন অভিষেক মনু সিংভি। ওয়াকাফ সম্পত্তির পরিমাণ কি আদৌ বৃদ্ধি পেয়েছে? যে কথাটা বলেছেন, যে কথাটা কিছুদিন আগে হলফনামা দিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে হলফনামা দিয়ে বলা হয়েছে 2013-র পর 116 গুণ ওয়াকাফ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 1995 সালের আইন অনুসারে। 2013 থেকে যে নথিভুক্ত করা হয়েছে 116 গুণ বৃদ্ধি হয়েছে। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিষেক মনু সিংভি বলেন, তার বক্তব্য 2013 সাল থেকে ওয়াকাফগুলি একটি পোর্টালে নিবন্ধীকরণ শুরু হয়েছিল। পোর্টালের তালিকায় সেই বৃদ্ধিকে ওয়াকাফের পরিমাণ বৃদ্ধি বলে কেন্দ্র দেখাতে চাইছে বলে দাবি সিংভির। যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট উল্লেখ করে তিনি আরও বলেন, 28টি রাজ্যের মধ্যে মাত্র 5টি রাজ্যে সমীক্ষা হয়েছে, 9.3% সমীক্ষা হয়েছে। আবার সবশেষে আমরা জানবো যে আইনজীবী হাফেজা আহমদীয় এদিন আইনের 3D ধারাকে পূর্ণ স্থগিতাদেশের আর্জি জানিয়েছেন। পূর্ণ স্থগিতাদেশ, একবারে সরাসরি স্থগিতাদেশ দিতে বলেছে। সংশোধিত ওয়াকাফ আইনের 3D ধারা নিয়ে প্রশ্ন তুললেন মামলাকারী পক্ষের অপর আইনজীবী হাফেজা আহমদীয়। তার বক্তব্য, সংবিধানের 3D ধারার মারাত্মক প্রভাব পড়বে, বহু পুরনো মসজিদের প্রভাব পড়ার সম্ভাবনা আছে। আইনের এই ধারার উপর সম্পূর্ণ স্থগিতাদেশ আর্জি জানান তিনি। ওয়াকাফ সম্পত্তি দানের ক্ষেত্রে 5 বছর ইসলাম ধর্ম পালনের যে শর্ত উল্লেখ রয়েছে আইনে, তা নিয়ে প্রশ্ন আহমেদির। কেউ 5 বছর ইসলাম ধর্ম পালন করছেন কিনা তা যাচাই করার মাপকাঠি কোথায় উল্লেখিত রয়েছে, প্রশ্ন আইনজীবীর। এইসব প্রশ্ন তোলার পরে যা হয়েছে, সুপ্রিম কোর্টের সময় শেষ হয়ে গেছে এবং প্রধান বিচারপতি বলেছেন আগামীকাল এই মামলার পুনরায় শুনানি শুরু হবে সকাল 11:30 থেকে। এবং একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে এই আইনের উপরে যে স্থগিতাদেশ ছিল, যে 3টি বিষয়ে, সেই স্থগিতাদেশ 1995 সাল থেকে জারি করা অন্তর্ভুক্ত সমস্ত ওয়াকাফ সম্পত্তি ওয়াকাফ হিসাবেই থাকবে। ওয়াকাফ ফর ইউজারকে ওয়াকাফ হিসাবেই মান্যতা দিতে হবে। ওয়াকাফ
সম্পত্তির ওয়াকাফ কাউন্সিল এবং ওয়াকাফ বোর্ড গঠন করতে পারবে না। ওয়াকাফ কাউন্সিল নিয়ে কথা হয়েছে, ওয়াকাফ বোর্ড নিয়েও কথা হয়েছে এবং সেখানে কপিল সিব্বল দৃঢ়তার সঙ্গে সওয়াল করেছে। কপিল সিব্বলের সওয়ালের চলাকালীন সময়ে তুষার মেহতা একটি কথাও বলতে পারেননি, অর্থাৎ সলিসিটর জেনারেল বলতে পারেননি। বরং প্রথমেই সলিসিটর জেনারেল বলেছেন যে আইনকে পুনরায় বাতিল না করে সংশোধন করে আইনটাকে অক্ষত রাখা হোক, আইনকে সম্পূর্ণ বাতিল করার বিপক্ষে তিনি মত প্রকাশ করেছেন। তো যাই হোক, আপনারা কি মনে করছেন? আজকে মামলাকারী আইনজীবীদের মধ্যে 3 জনের বক্তব্য আপনারা শুনলেন, আগামীকালও হয়তো শুনবেন। তার মধ্যে কপিল সিব্বল, রাজীব ধাওয়ান, অভিষেক মনু সিংভি, হাফেজা আহমেদিও, এই 4 জনের বক্তব্য আপনারা শুনেছেন। 4 জনের বক্তব্যই সংবিধানের দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে। সংবিধানে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতার যে কথা বলা হয়েছে সেখানে আঘাত আসছে এবং প্রধান বিচারপতির পর্যবেক্ষণের মধ্য দিয়েও এটা স্পষ্ট হচ্ছে যে তিনি এই বিষয়টিকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছেন। তিনি এক জায়গায় বলেছেন যে আপনারা কি করেন সেটা আমরা জানি, তো আপনাদের নতুন করে বলতে হবে না। আমাদের কাছে মামলা আসলে আমরা অবশ্যই মামলা গ্রহণ করব, মামলা না আসলে আমরা দেখব না। মামলা এসেছে বলেই মামলাটা পর্যালোচনা করছি। যখন বলেছে যে সাংবিধানিক প্রশ্নে এই মামলা আলোচনা করা উচিত হবে না, তখন তিনি বলেছেন যেহেতু মামলাটা সাংবিধানিক বৈধতার প্রশ্নে এই আইনের, তাই আমাকে দেখতেই হবে। অতএব সাংবিধানিক প্রশ্নে ওয়াকাফ সংশোধিত আইন কি বাতিল হতে চলেছে? সংবিধানের ধারা লঙ্ঘন করার দায়ে ওয়াকাফ সংশোধিত আইন কি স্টে অর্ডার পেয়ে যাবে, স্থগিতাদেশ পেয়ে যাবে? আপনারা কি বলেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। পুরো বিশেষ প্রতিবেদনটা দেখবেন, তবে বুঝতে পারবেন কি হতে চলেছে আগামীকাল। আবারও আমরা এই সময় আসবো। আপনাদের সকলকে শুভেচ্ছা।